কত আজ অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। বিজ্ঞান হল মানুষের কৌতূহলের প্রতিফলন, নিয়ত, যা জীবনযাত্রায় জুড়ে আছে সর্বত্র। বিজ্ঞানে যেরকম লেখা, মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে, ইট দিয়ে ভেলোসিটি কষে, দেখি মাথা ঘোরে কি না ঘোরে। ছোটদের 21 শতকের বসবাসের উপযোগী করার জন্য যা যা করা দরকার ফুলকি তার নমুনা সৃষ্টি করে যাচ্ছে। বিজ্ঞান উৎসব তারই একটা। শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞান এবং সংস্কৃতিকে আমরা মনে প্রাণে ধারণ করি, কারণ একটা শিশুকে বিজ্ঞান মনস্ক হতে হবে এবং সংস্কৃতিবান হতে হবে। কখনো কি ভেবে দেখেছো যে ফুল কোনোটা লাল হচ্ছে, কোনোটা নীল হচ্ছে, কোনোটা হলুদ হচ্ছে, অথচ সবাই একই বাগানের ফুল? আবার কখনো কি এটা ভেবে দেখেছো যে গাছের ডাল ভেঙে গেলে আবার কিন্তু ডাল গজায়, কিন্তু তোমার হাত ভেঙে গেলে কিন্তু আরেকটা হাত গজাচ্ছে না? কেন এটা হচ্ছে? এটাকে বলি আমরা টোটিপোটেন্সি। আমরা কি কখনো পৃথিবীর জন্য ক্ষতি হয়, শিশুদেরকে মেরে ফেলতে পারে, শিশু হত্যার জন্য দায়ী হতে পারে, মানব হত্যার জন্য দায়ী হতে পারে, এরকম কোনো বিজ্ঞানের আবিষ্কারের জন্য কোনোদিন নিজ স্বপ্ন দেখব? ফুল কেন লাল হচ্ছে, একটা ফুল কেন নীল হচ্ছে, অপরাজিতা, কিছু অপরাজিতা কেন বেগুনি রঙের, কিছু অপরাজিতা কেন পার্পল কালারের, ডিফারেন্ট কালার হচ্ছে। সো এই জিনিসগুলো, এই কোয়েশ্চেনগুলো, এই প্রশ্নগুলো যখন তোমরা করতে শিখবে বা তোমরা জানতে চাইবে, হ্যাঁ, সো তখনই তোমরা আসলে বিজ্ঞানের পথে চলা শুরু করবে। আমি সেটাই বলতে পারি। যে সমস্ত সুন্দর মনের মানুষগুলো আসলে এই ফুলকির সাথে জড়িত, তাতে বোঝা যায় এই ফুলকি এবং ফুলকির বাচ্চারা, ফুলকির প্রতিষ্ঠান আসলে অনেক দূর যাবে। আমাদের এখান থেকে বড় বিজ্ঞানী না হোক, কিন্তু যে ভালো মানুষ হবে, যেটা একটু আগে ডক্টর সুমিত বলে গেলেন যে আমরা ভালো মানুষ চাই, ডক্টর আদনানও বলে গেলেন যে আমরা ভালো মানুষ চাই, এইখান থেকে যে ভালো মানুষ বের হবে সেটা আমি নিশ্চিত হয়ে গেছি। আইনস্টাইন বলেছেন, ইন্টেলেক্টের চেয়ে, বুদ্ধির চেয়ে ইমাজিনেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কল্পনা থেকে শিল্প হয়, যে কল্পনা থেকে কবিতা হয়, ইত্যাদি ইত্যাদি, সেই শক্তিটা আমাদের লাগবে। জুল ভার্ন তিনি লিখেছেন 20,000 লিগস আন্ডার দ্য সি। এমন একটা শকটের কল্পনা করলেন যেটা সমুদ্রের তলায় যেতে পারে। তখন সাবমেরিন মানুষের চিন্তার মধ্যেও ছিল না। ফলে কল্পনা খুব বড় শক্তি, যেটা মানুষকে এগিয়ে দেয়। জামাল স্যারকে আমরা স্মরণ করছি খুব সুন্দরভাবে। যে পাঠ শুধু মুখস্থ করায়, শিক্ষককে ছাত্ররা প্রশ্ন করে না, যে পাঠে প্রশ্নের কোনো ব্যাপার নাই, সেই পাঠ নয়। এবারের আয়োজনটার বৈশিষ্ট্য হলো এটার পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত আমরা কিন্তু শিশুদের করতে দিয়েছি চিন্তাটা। শিক্ষকরা ছিলেন তাদের সহযোগী, বরং কোনো ক্ষেত্রে শিক্ষকদের তারা পরামর্শ দিয়েছেন। ফলে আমরা সেই রকম মানুষ তৈরি করছি, আত্মবিশ্বাসী, উদ্যমী, সৃজনশীল, কর্মী মানুষ, যারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে। He is only greatest. I cannot reach his highness. বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস এভাবেই দেখেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী জামাল নজরুল ইসলামকে। এদেশের ছেলে জামাল নজরুল ইসলাম জন্মেছেন ঝিনাইদহে 1939 সালে। প্রথমে আসি, স্বপ্ন কি? স্বপ্ন হলো আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক দ্বারা তৈরি কিছু ছবি, অনুভূতি ও অভিজ্ঞতার সমন্বয়। একটি প্রজাপতির ডানা ঝাপটানো দূরে অন্য একটি স্থানে ঝড় সৃষ্টি করতে পারে,
অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা যে কোনো একটি বৃহৎ পরিবর্তনের জন্য কাজ করে। পার্সোনালাইজড মেডিসিন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর জিন তথা ডিএনএ, জীবনযাপন, পরিবেশ ও শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। গণিত শুধু বিচ্ছিন্ন কিছু সংখ্যা না, কিংবা গণনা করারও কিছু মাধ্যম নয়, এটা হচ্ছে বাস্তবতাকে বোঝার উপায়। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, আর নিউট্রন হচ্ছে চার্জবিহীন। এই তিনটা পরিচয়ের মধ্যে পেয়ে গেছি। আচ্ছা, এখন কি প্রশ্ন আসে না যে এরা প্রোটন যদি পজিটিভ চার্জ যুক্ত হয়, সে এখানে গুচ্ছর মতো, আঙ্গুরের থোকার মতো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে আছে, তাহলে আমরা তো জানি যে সমধর্মী যে কোনো কিছু পরস্পরকে কি করে? সমধর্মী বিকর্ষণ করে। বিজ্ঞান দিল গতি, আকাশ ছোঁয়ার ডানা, মুহূর্তে কাছে আসে দূরের সব ঠিকানা। তবু যন্ত্রের ভিড়ে হারায় হৃদয়ের স্পর্শ, ব্যাগ বাড়ে দিনে দিনে, কমে শুধু আবেগের রোশান। আমাদের আজকের বিতর্কের বিষয়, বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। অত্যন্ত যৌক্তিক কারণে প্রস্তাবনার বিপক্ষে আমাদের অবস্থান। ধরুন, আকাশে সুন্দর চাঁদ উঠলো, দেখে আমরা আপ্লুত হই। রবীন্দ্রনাথ সুন্দর গান লিখেছেন জ্যোৎস্না নিয়ে, বিভূতিভূষণ দুর্দান্ত বর্ণনা দিয়েছে তার আরণ্যক উপন্যাসে। হুমায়ুন আহমেদ তো তার উপন্যাসের মাধ্যমে জ্যোৎস্নাকে তুমুল জনপ্রিয় করে দিয়েছে। কিন্তু এখানে বিজ্ঞান বলছে, যখন সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে, তখন তাকেই আমরা জ্যোৎস্না বলি। নগরায়ন ও উন্নয়ন প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মূল বাধা নয়। মাননীয় সভাপতি, প্রথমত নগরায়নটা কি? নগরায়ন হচ্ছে মূলত একটি প্রক্রিয়া। যেমন এটার উদাহরণ দিয়ে যদি বলতে যাই, আপনি আগে গ্রামে বসবাস করতেন, এখন গ্রাম থেকে আপনি শহরে এসেছেন, এবং শহর থেকে আপনি চাহিদার কারণে আপনি সেখানে সেই শহরটাকে আরো উন্নত করছেন। মূলত এটাই হচ্ছে নগরায়ন। মাননীয় সভাপতি, আমাদের প্রথম যুক্তি, অতিমাত্রায় উন্নয়ন সাধনের জন্য অপরিকল্পিত নগরায়ন বাড়ে। আমাদের দ্বিতীয় যুক্তি, প্রাকৃতিক সম্পদ ঝুঁকির মধ্যে পড়ে। আমাদের তৃতীয় যুক্তি, নগরায়নের ফলে মানুষ প্রকৃতি রক্ষার মনোভাব থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞান মানে হচ্ছে যে আমরা বিশেষভাবে জানি একটা অজানা বিষয়কে আমরা প্রশ্ন করে, পরীক্ষা করে, তথ্য সংগ্রহ করে, যুক্তি দিয়ে সাজিয়ে, প্রমাণ করে আমরা স্বীকার করি যে এই বিষয়টা এই রকম। একটা শব্দ আজকাল তোমরা ছোটরাও নিশ্চয়ই শোনো, বিজ্ঞান মনস্ক হও, বলে না বড়রা? এটার মানে কি? যে আমি সব কিছু বিজ্ঞানের চোখে দেখব, পরীক্ষা নিরীক্ষা করে, যুক্তি দিয়ে সাজিয়ে প্রমাণিত হলে তবে আমি সেটা বিশ্বাস করব। এটা মানে হচ্ছে বিজ্ঞান মনস্ক হওয়া। বুদ্ধিমত্তা এমন একটা জিনিস, খেয়াল করো, বুদ্ধি এমন একটা জিনিস যেটা কৃত্রিম হলেও মানুষের কাজে আসতে পারে। যতক্ষণ পর্যন্ত সেটা মানুষের, মানব জাতির, সমাজের, আমাদের কাজে আসছে, সেটা জনপ্রিয়তা পাবেই, সেটার গ্রহণযোগ্যতা পাবেই। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে তুমি যখন মেশিনকে টিচ করাচ্ছ এবং মেশিন লার্ন করছে এবং মানুষের মতো চিন্তা করতে শিখছে। স্যার, ভবিষ্যতে যেসব এআই তৈরি হবে আর এখন যে এআই আছে সেগুলোর মধ্যে কি পার্থক্য থাকতে পারে? ঠিক আছে, ভবিষ্যতে এটা গেস করতে পারি। অতীত আর বর্তমান বললে বর্তমান আর ভবিষ্যতের পার্থক্যটা বুঝে যাবা। তোমরা তো এখন ইমেল ইউজ করো, ক্লিক করলে চলে আসছে। আমি ইয়াহু মেল ইউজ করতাম, তখন ইয়াহু খুব জনপ্রিয় ছিল। একটা ক্লিক করতাম,
ক্লিক করে আমাকে 5 মিনিট বসে থাকতে হতো, তারপর ওইটা ঘুরে 5 মিনিট পর আমার ইমেলটা আমার সামনে আসছে। আর এখন চিন্তা করো, আমার মোবাইলে ক্লিক করলে অডিও দেখছি, ভিডিও দেখছি, কোন জায়গায় চলে গেছে। দেখবে যে এলিফ্যান্ট গুলো দেখতে একরকম, কিছু ডিফারেন্স আছে, বাট মোস্টলি একরকম, রাইট? তাও দেখতে মোস্টলি একরকম, ক্যামেল দেখতে মোস্টলি একরকম। তো এই আমাদের মোবাইল যদি সবার হচ্ছে যে পকেটে থাকে, হ্যাঁ, তো পকেটে থাকলে গুগল কিন্তু এই যে আমরা যেখানে এতজন লোক আছে গুগল জানে এখন। আর যদি দেখে যে রাস্তার উপরেই আপনাদের মোবাইলগুলো কিছুক্ষণ পর পরে মুভ করতেছে, এই জায়গা থেকে এই জায়গায় লোকেশন চেঞ্জ হচ্ছে, তার মানে কি আপনি ট্রাফিক জ্যামে নাই, আপনি হচ্ছে মুভ করতেছেন, মানে ওই জায়গাটা সে গ্রিন দেখিয়ে দেবে, এখানে মুভ হচ্ছে না রেড দেখিয়ে দেবে। খেয়াল করেন, বুদ্ধিমান মানুষ পুলিশকে রিপ্লেস করেছে মেশিন, কিন্তু বুদ্ধিমত্তাটা কৃত্রিম, সে কিছু ক্যালকুলেশনের মাধ্যমে বের করেছে। পুলিশ কিন্তু ওই সিস্টেমে বের করে না, পুলিশ হচ্ছে ন্যাচারাল বুদ্ধিমত্তা। ওই টেকনিক আর এই টেকনিক কিন্তু ডিফারেন্ট, আলাদা, কিন্তু ঠিকই পুলিশের কাজটা সে মিমিক করে ফেলতে পারছে, এটাই কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষার্থী যখন মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করবে তখনই তার বিজ্ঞান ভীতি কমবে, তারা বিজ্ঞান বিমুখ হবে না। আসলে বিজ্ঞান কোনো ভাষায় সীমায় আবদ্ধ নয়, যে ভাষায় প্রকাশ করলে বিজ্ঞানকে মানুষের হৃদয় ও মস্তিষ্কে সবচেয়ে গভীরভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই ভাষাতেই তাকে প্রকাশ করা উচিত। আর এক্ষেত্রে মাতৃভাষা একটি শক্তিশালী মাধ্যম। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে যে এই জায়গায় এখানের মধ্যে যেহেতু কোরেও শব্দটি আপনার প্রয়োগ করা হয়েছে, তার মানে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি বিতর্কটি করছেন। তার মানে কি, বর্তমানে সব জায়গায় আপনার আন্তর্জাতিকভাবে এই ধরনের গবেষণাগুলো প্রচলিত, সেই সময় দাঁড়িয়েও আপনি কিভাবে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করেও সর্বোচ্চ সাফল্যটা আসলে অর্জন করতে পারবেন, সেই জিনিসটা আসলে আজকে আমাদেরকে দেখানো লাগবে। বিচারকদের ব্যালট অনুযায়ী, অর্থাৎ দুজন বিচারক একই দিকে রায় ছিল এবং আরেকজন বিচারক অন্য দিকে রায় ছিল, সেক্ষেত্রে 2-1 ব্যালটে এই বিতর্কে জয়লাভ করে ফুলকি সহ। তোমাদের সবাইকে এখন একটা গল্প বলবো, খুব ছোট্ট গল্প। সেই গল্পটা খুব মন দিয়ে শুনবে, সেই গল্পটাতে যা যা কিছু আছে সেটাকে তুমি কল্পনা করবে, চিন্তা করবে, ভাববে একটু, তারপরে আঁকবে। গল্পটা হচ্ছে একটা বীজ এবং রোদের গল্প।